এই পৃথিবীর কোনো এক প্রান্তে এক অদ্ভুত গবেষণা চলছে। হাজার হাজার মানুষ এক ল্যাবের মতো জায়গায় বন্দী। মানুষগুলো সাদা কাপড় পরিহিত, তাদের আচরণ খুবই অদ্ভুত। এই মানুষগুলোকে পৃথিবী থেকে লুকিয়ে রাখা হয়েছে। মনে হয় তারা অন্য কোনো জাতের এক প্রাণী, যাদের উপর হয়তো বিশেষ কিছু একটা করা হবে। এখন প্রশ্ন হলো, এরা কি আসলেই মানুষ নাকি অন্য কিছু? আর এদেরকে পৃথিবী থেকে আড়াল করে রাখা হয়েছেই বা কেন? কেনই বা এত এত মানুষ এই ল্যাবের মধ্যেই বন্দী হয়ে থাকে, বের হতে চায় না? কি এমন গবেষণা চলছে এখানে এত এত মানুষগুলোর উপরে? এই সবগুলো প্রশ্নকে সাথে নিয়ে আজ এক অদ্ভুত অ্যাডভেঞ্চারের গল্প বলতে চলেছি। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। গল্পের শুরুটা হয় এক দ্বীপকে দেখানোর মধ্য দিয়ে। সেখানে রয়েছে গল্পের প্রধান দুই চরিত্র, লিঙ্কন এবং জর্ডান। তারা সুন্দর এক অভিজাত জাহাজে সময় কাটাচ্ছিল। মনে হয় তারা এখানে বেড়াতে এসেছে, কিন্তু হঠাৎই কিছু অদ্ভুত ধরনের লোক এসে লিঙ্কনকে টেনে পানির মধ্যে নিয়ে যায়। তারা লিঙ্কনকে মেরে ফেলার চেষ্টা করছিল। এদিকে আবার দেখা যায় জর্ডান নামের মেয়েটার চেহারা অদ্ভুত ধরনের। মনে হয় এটা কোনো এক কল্পনা। লিঙ্কনকে ওই মেয়ের কাছ থেকে দূরে নিয়ে যাওয়া হয়। লিঙ্কন এই সব কিছু দেখছিল। সে শুনতেও পারে যে কেউ একজন তাকে বলছে, লিঙ্কন তুমি বিশেষ কেউ, তুমি এক বিশেষ উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে এসেছ, তাই তুমি জর্ডানের সাথে এভাবে থাকতে পারবে না, তোমাকে একা থাকতে হবে এবং এই দ্বীপের মধ্যেই থাকতে হবে। লিঙ্কন এই সব কিছুই শুনতে পায় আর সাথে অদ্ভুত কিছু দৃশ্যও দেখে। এরপর হঠাৎ দেখা যায় লিঙ্কন একটি বিছানায় শুয়ে আছে। তার চোখ খুলে যায়, মানে এতক্ষণ পর্যন্ত যা দেখা বা শোনা গেল এগুলোর সবই ছিল লিঙ্কনের স্বপ্ন। ঘুম শেষে লিঙ্কন বিছানা ছেড়ে উঠে। এরপর প্রতিদিনের মতো করে তার কাজগুলো সেরে নেয়। লিঙ্কন একটি অত্যাধুনিক রুমে রয়েছে। আসলে লিঙ্কনের বসবাস করার এই সময়টাই হচ্ছে ভবিষ্যতের অত্যাধুনিক পৃথিবী। আর লিঙ্কন তো বিশেষ এক জায়গায় রয়েছে। লিঙ্কনের করা সকল কাজ, চলাফেরা, এই সব কিছুই দূর থেকে মনিটরিং করে অন্য কিছু লোকজন। শুধু এটাই নয়, এইমাত্র যে সে একটা দুঃস্বপ্ন দেখল, এটাও প্রযুক্তি বোঝা যায়। তার বাথরুমের সময় তার টয়লেট স্ক্যান করে ধরে ফেলা হয় তার শরীরে এখন লবণের পরিমাণ কিছুটা কম, তাই তার খাবার মেনুতে শাকসবজি জাতীয় খাবারগুলো বেশি যুক্ত করা হয়। মোট কথা, লিঙ্কন এখন এমন এক জায়গায় রয়েছে যেখানে তার চলাফেরা, খাওয়া দাওয়া, মেলামেশা সবকিছুই নিয়ন্ত্রণ করা হয়। এই জায়গায় শুধু যে লিঙ্কনই একজন ব্যক্তি এরকম কিন্তু নয়। এখানে লিঙ্কনের মতো আরও শত শত মানুষদেরকে দেখা যায়। তারা প্রত্যেকেই বিশেষ এক ধরনের সাদা পোশাক পরিহিত। এক একজনের বয়স এক এক রকম, মানে বুড়ো থেকে শুরু করে একদম বাচ্চা পর্যন্ত সবাই এখানে রয়েছে। তবে এই লোকদের নামগুলো বেশ অদ্ভুত। যেমন লিঙ্কনের পুরো নাম লিঙ্কন 6 একো, অন্যদিকে জর্ডানের নাম আবার জর্ডান ডেল্টা 2। এই জায়গাটা খুবই অত্যাধুনিক। মনে হয় এটা একটা বিশাল ল্যাব, যার পুরো বিল্ডিংটাই কোনো এক দ্বীপের উপরে তৈরি করা হয়েছে। বাইরের দুনিয়ার সাথে এখানকার কোনো মানুষেরই কোনো রকমের সংযোগ নেই। প্রত্যেক মানুষকে এখানে শত শত গার্ডরা মনিটরিং করে। তাদের এখানে বিশেষ করে স্বাস্থ্যের প্রতি বেশি নজর দেওয়া হয়। সবাইকে একদম ফিট রাখতে হবে, কেউ যাতে কোনোভাবেই অসুস্থ না হয় এমনভাবেই তাদের দেখাশোনা করা হচ্ছে। আরেকটা দিকে বেশি নজর দেওয়া হয়, তা হলো কোনো পুরুষ যেন কোনোভাবে কোনো নারীর সাথে ঘনিষ্ঠ না হয়, মানে নারী পুরুষের সম্পর্ক করা যাবে না। তবে অবাক করা বিষয়, এরকম কঠোর নিয়ম থাকা সত্ত্বেও কিছু মহিলাকে আবার দেখা যায় তারা প্রেগনেন্ট, কিন্তু কোনো পুরুষের সাথে মিলিত না হয়ে তারা কিভাবে প্রেগনেন্ট? এটা খুবই অবাক করা একটা ব্যাপার। এরকম নানা রকমের অদ্ভুত বিষয় এখানে, যদিও এখানের কেউ এগুলো নিয়ে চিন্তা করে না, কিন্তু লিঙ্কন কেন জানি বেশ কয়েকদিন ধরে এগুলোই চিন্তা করছে। এই ল্যাব থেকে লিঙ্কনদেরকে শুধু বলা হয়েছে বাইরের পৃথিবী এখন আর আগের মতো নেই। অতি তাপমাত্রা, পরিবেশ দূষণ, নানা প্রাকৃতিক দুর্যোগ, এই সব কিছু মিলিয়ে পৃথিবীর বেশিরভাগ অংশ এখন আর বসবাস করার মতো নয়। অনেক মানুষই এই অবস্থায় মারা গিয়েছিল, আর যে কয়জন মানুষ কোনোভাবে বেঁচে যায় তাদেরকে এই ল্যাবে নিয়ে এসে রক্ষা করা হচ্ছে। তারাই হবে ভবিষ্যতের প্রজন্ম। এখন পৃথিবীর এরকম অবস্থাতে বাইরে শুধুমাত্র নাকি একটি দ্বীপই আছে যেখানে হয়তো মানুষের বসবাস করা সম্ভব। দ্বীপটা অনেক বড়, কিন্তু এটার পরিবেশও খুব একটা ভালো না। এই পরিবেশে টিকে থাকতে হলে মানুষদেরকে তাদের শরীর বিশেষভাবে প্রস্তুত করতে হবে, আর এটারই নাকি প্রশিক্ষণ দেওয়ার জন্য এই ল্যাবটা তৈরি করা হয়েছে। এত এত মানুষকে এখানে এসবের প্রশিক্ষণ দেওয়া হয়। তাহলে লিঙ্কনদের এই ল্যাবে থাকার উদ্দেশ্য এটাই, বাইরের পরিবেশে টিকে থাকার জন্য তাদেরকে এখানে তাদের শরীর স্বাস্থ্য গড়ে তুলতে হবে। তো এইসব কথাতে এখানকার সব মানুষ ওই দ্বীপটাকে তাদের স্বর্গই মনে করে। তবে ওই দ্বীপে কিন্তু যে কেউ সহজে যেতে পারে না। প্রতি রাতে এখানে লটারি করা হয়, আর লটারিতে যার নাম উঠে সেই শুধুমাত্র সেখানে যাওয়ার জন্য নির্বাচিত হয়। প্রতি রাতে এভাবেই একজন একজন করে লটারি জিতে পরে এক এক করে তাদেরকে দ্বীপে পাঠানো হয়। এটাই হচ্ছে নিয়ম।
এই লটারিতেই আজ স্টার ডেল্টা 2 নামের এক লোকের নাম উঠেছে। সে খুবই খুশি, তার এখানে থাকার মাত্র 6 মাস হলো, তাতেই সে লটারি বিজয়ী। এদিকে এটা দেখে আবার অন্য এক লোক অনেক রেগে যায়। সে 7 বছর থেকে এখানে রয়েছে, কিন্তু এখনও তার নাম উঠেনি। সে মনে করে এই লটারিগুলোতে জালিয়াতি হচ্ছে, তাই সে রাগের বসে স্ক্রিনে হাতি চালায়। পরে এটা আবার গার্ডরা বুঝে ফেলেছিল। গার্ডরা এসে লোকটিকে সাবধান করে দেয়, এরকম কাজ দ্বিতীয়বার করলে তাকে শাস্তি পেতে হবে। এখানে কিন্তু সবাইকে তাদের স্বাস্থ্য অনুযায়ী খাবার দেয়া হয়। এজন্য বরাবরের মতো লিংকন আজও অল্প মাংসই পেয়েছে। এজন্য তার মন খারাপ। তবে জর্ডান তার ভাগের কিছু মাংস লিংকনকে দিয়ে দেয়। লিংকনের এর জায়গায় সবথেকে কাছের বন্ধু জর্ডান। তারা এভাবেই মাঝে মাঝে একে অপরকে সাহায্য করে। তবে আজকের এই ব্যাপারটা দূর থেকে এক গার্ড দেখতে পেরেছিল। সে দ্রুত এসে লিংকনদেরকে আলাদা করে দেয়। এই ব্যাপারটা পরে আবার ল্যাব প্রধান ডক্টর ম্যারিককে জানানো হয়। তখন ডক্টর লিংকনকে তার কাছে ডেকে আনেন। ম্যারিক এখানে বলেন, লিংকন যে জর্ডানের বেশি ঘনিষ্ঠ হচ্ছে এটা কিন্তু নিয়মের বাইরে। এত মেলামেশা করা যাবে না, গ্যাপ রেখে চলতে হবে। ম্যারিক তাকে এও জিজ্ঞেস করে লিংকনের স্বাস্থ্য এখন কেমন আছে। লিংকন জানায় খুব একটা ভালো নয়। সাথে সে তার দেখা স্বপ্নগুলোর কথাও এখানে বলে। সে এরকম স্বপ্নগুলো ইদানিং খুব বেশি দেখছে, কিন্তু কেন সে এরকম স্বপ্নগুলো দেখে তা সে জানে না। আর এটার কারণটাই সে ম্যারিকের কাছে জানতে চায়। ডক্টর এত প্রশ্নের উত্তর দিবে না, তবে তিনি লিংকনকে তার স্বপ্নগুলো এঁকে দেখাতে বলে। লিংকন বলে সে আগে কখনো আঁকাআঁকি করেনি, কিন্তু ডক্টর বলেন লিংকন নাকি অনেক ভালো আঁকতে পারে, চেষ্টা করলেই পারবে। মজার ব্যাপার হলো লিংকন তার স্বপ্নগুলো একটু আঁকতে গেলেই দেখা যায় একদম সুন্দর আঁকা হয়ে গেছে। লিংকন এতে আরও বেশি অবাক হয়, কারণ লিংকনকে তার থেকে এই ডক্টরই বেশি জানেন। কিন্তু এটা কিভাবে সম্ভব? এরপর লিংকনকে একটি ক্যাবিনে আনা হয়। একটি চেয়ারে শুইয়ে দিয়ে তার চোখের মধ্যে অদ্ভুত ছোট আকারের কিছু মাইক্রোসেন্সর পাঠানো হয়। এগুলো নাকি লিংকনের ব্রেন পর্যন্ত পৌঁছে তার ব্রেনের নানা খবরাখবর দিতে পারবে। আর এরই মাধ্যমে ডক্টর ম্যারিক বলতে পারবেন লিংকন কেন এই ধরনের স্বপ্নগুলো দেখে। এরপর সাক্ষাৎ শেষ হলে লিংকন তার রুটিনের কাজে যায়। এখানে যত মানুষই রয়েছে তাদের নানা রকম কাজের রুটিন করে দেওয়া হয়েছিল। যেমন লিংকন এখানে কিছু টিউবে তরল পদার্থ প্রবেশ করাচ্ছে। লিংকন সবসময় বলতো, আমরা যে এই কাজগুলো করি এটার আসলে উদ্দেশ্যটা কি? এই টিউবে আমরা কিসের তরল ঢুকাই? আর এই টিউবগুলোই বা কোথায় যাচ্ছে? তার চারদিকে সাথী বন্ধুরাও বলতো এই কাজগুলো নাকি তাদের নিজেদের জন্যই করা। এই টিউবে যে তরল দেয়া হচ্ছে এগুলো হচ্ছে ভিটামিন মিনারেল, যেগুলো সরাসরি বিভিন্ন উদ্ভিদে চলে যায়। ফলে গাছগুলো থেকে যে খাবার পাওয়া যায় সেগুলো হয় অত্যন্ত পুষ্টিকর, যেটা তাদের শরীরকে একদম ফিট করে তোলে। এতে তারা দ্বীপে থাকার মতো করে নাকি প্রস্তুত হতে পারবে। কিন্তু লিংকন এসবে বিশ্বাস করে না। সে বলে এখানে অন্য কোনো ঘটনা আছে। তবে কিছু সাথীরাও তখন বলে হয়তো আসলেই কোনো ঘটনা আছে, কেননা এই লটারিগুলোর প্রতি অনেকেরই সন্দেহ। লটারি জেতার নাম করে মানুষদের বাইরে নিয়ে গিয়ে যে কি করা হয় এটা এখানকার কেউই জানে না। আবার প্রতিদিন যেমন কিছু লোক লটারি জিতে যায়, আবার 2-1 দিন পরপরই কিছু মানুষ ল্যাবে চলে আসে। এদেরকে নাকি পৃথিবী থেকে উদ্ধার করে আনা হয়। পৃথিবীর পরিবেশ যদি নষ্টই হয়ে থাকে তাহলে প্রতিদিন এই নতুন মানুষগুলো আসে কিভাবে? এই নতুন আসা মানুষদের আচরণ প্রথমে খুবই অস্বাভাবিক থাকে, তবে ধীরে ধীরে তারা স্বাভাবিক হয়ে যায়। এটা অদ্ভুত ব্যাপার। আরও আজব ব্যাপার হলো, কোনো প্রেগনেন্ট মহিলার ডেলিভারির সময় হয়ে এলে তাদেরকে লটারি ছাড়াই সরাসরি সেই দ্বীপে পাঠানো হয়। আর কোনো পুরুষের সঙ্গ ছাড়া কোনো নারী প্রেগনেন্ট হয় কিভাবে? প্রেগনেন্ট হলেই বা কেন সরাসরি দ্বীপে পাঠানো হবে? সবাই এগুলোই ভাবছিল। কিছুক্ষণ পর লিংকন বলে ওঠে তার পিসিতে প্রবলেম, এটা চেক করে দেখতে বলা হয়। আর এই সুযোগে লিংকন এই ল্যাবের টেকনিক্যাল ডিপার্টমেন্টে চলে আসে। এ জায়গাটায় আসা বা এখানকার কোনো টেকনিশিয়ানের সাথে কথা বলা ল্যাবের সকল মানুষদের জন্য পুরোপুরি নিষেধ। তবে লিংকন এখানে চালাকি করে আসে, যেমনটা সে এইমাত্র করল। এখানে এক টেকনিশিয়ানের সঙ্গে লিংকনের বন্ধুত্ব রয়েছে। এই লোকটার নাম জেমস। লিংকন কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে এই জেমসের কাছেই আসে। তবে জেমস কিন্তু সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দিত না। এখানে আরেকটা বিষয় জানা যায়, লিংকনদের মতো মানুষগুলো এখানে একদম সহজ কিছু ব্যাপার জানে না। যেমন সৃষ্টিকর্তা কি, তাদের সৃষ্টি হয়েছে কিভাবে, একটা পুরুষ কেন একটা নারীর কাছাকাছি আসতে চায়, এরকম সাধারণ ব্যাপারগুলো তারা জানে না। লিংকন সবসময় এগুলো জানতে চেত। সে আসলে বাইরের পৃথিবী সম্পর্কে জানতে চায়, কিন্তু জেমস কখনোই এগুলোর উত্তর দিত না। লিংকনরা নাকি এসবের উত্তর পেলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। একটা সময় জেমসের ডাক পড়ে, তাকে ল্যাবে কিছু যন্ত্র নিয়ে আসার জন্য বলা হয়। জেমস চলে গেলে লিংকন দেখে এখানে একটা প্রজাপতি এসেছে। লিংকন এটাকে দেখে অনেক অবাক হয়, কারণ এই প্রাণীকে সে আগে কখনো এখানে দেখেনি। তাহলে এটা বাইরে থেকে এসেছে। এখন বাইরের পৃথিবীতে যদি মানুষই বেঁচে থাকতে না পারে, তাহলে এই প্রজাপতি বেঁচে আছে কিভাবে?
লিঙ্কন এই প্রজাপতি ধরে নিয়ে জেমসের ম্যাচ বক্সে ঢুকে রাখে। এদিকে জেমসকে দেখা যায় সে ল্যাবের এক বিশেষ এরিয়াতে চলে এসেছে। এখানে লিঙ্কনদের কাউকে কখনো আসতে দেওয়া হতো না। এখানকার পরিবেশটা দেখে আবার এই জায়গাটাকে হাসপাতাল মনে হয়। এখানে দেখা যায় কিছু কর্মী অদ্ভুত এক প্রজেক্টে কাজ করছে। একটা বিশাল পলিথিন ব্যাগের মধ্যে কিছু একটা ছিল যা প্রসেস করা হবে। পলিথিন ব্যাগটা কেটে দেওয়া হয়, সেখান থেকে প্রচুর তরল পদার্থ বেরিয়ে আসে, সাথে আরও বেরিয়ে আসে আস্ত একটা মানুষ। তবে মানুষটার বয়স অনেক বেশি ছিল। লোকটাকে শ্বাস দেয়া হয়। সে একদম দুর্বল এবং আতঙ্কে আছে। কিছুক্ষণ পর সেখানে একজন ডক্টর আসেন, চেক আপ করে বলেন এবারের প্রোডাক্ট ভালো এসেছে, এটা দিয়ে অনেক কিছু করা যাবে। এরপর ওই লোকটার হাতে সিল করা হয়, তাকে ব্রেসলেট পরিয়ে কোথাও পাঠানো হয়। এদিকে আবার দেখা যায় এই অফিস রুমের পাশেই রয়েছে বিশাল এক পট চেম্বার। সেখানে এরকম শত শত প্লাস্টিক ব্যাগ রাখা, প্রত্যেকটাতেই মনে হয় কিছু মানুষ রয়েছে। ব্যাগগুলোর সাথে পাইপলাইন লাগানো, আর এই লাইনগুলো একদম ল্যাবের অনেক ভিতরে চলে যায়, যেখানে আবার ওই লিঙ্কনদের মতো মানুষগুলো পাইপে তরল পদার্থ ঢুকাচ্ছে। তবে মানুষগুলো যা মনে করত তা সত্যি নয়। তাদের দেয়া মিনারেলগুলো উদ্ভিদে যায় না, এগুলো আসে এই প্লাস্টিক ব্যাগের মানুষদের মধ্যে। এই সব কিছুই জেমস জানে, কিন্তু সে কখনো লিঙ্কনকে সব বলেনি। লিঙ্কন ওই দিন রাতে জর্ডানের কাছে এসেছিল। সে জর্ডানকে বলে যে আজ সে একটা প্রজাপতিকে আসতে দেখেছে ল্যাবের বাইরের এলাকায়। এখন এত সামান্য একটা প্রাণী যদি বাইরে টিকে থাকতে পারে, তাহলে তারা কেন ল্যাবের বাইরে থাকতে পারবে না? লিঙ্কন জানায় এই ল্যাব নিয়ে তার ঘোর সন্দেহ আছে। তবে জর্ডান এগুলোতে পাত্তা দেয় না, বিরক্ত হয়ে চলে যায়। প্রত্যেক রাতের মতো আজও লটারির ঘোষণা হবে। কন্ট্রোল রুম থেকে লটারির ব্যবস্থা করা হচ্ছিল। তো এত এত মানুষদের মধ্যে থেকে এখানে আজ জর্ডানেরই নাম ওঠে, মানে জর্ডান দ্বীপে যাওয়ার জন্য নির্বাচিত। জর্ডান এখানে খুব খুশি হলেও লিঙ্কন মোটেও খুশি ছিল না, কারণ জর্ডানই ছিল তার একমাত্র কাছের বন্ধু। আর লিঙ্কনের এখানে মনে হয় ইদানিং সে জর্ডানের বেশি ঘনিষ্ঠ হয়েছে, হয়তো এই কারণেই জর্ডানকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাইরে পাঠিয়ে দিয়ে যে তার সাথে কি করা হবে এটা নিয়েও লিঙ্কনের চিন্তা হচ্ছিল। তো সব মিলিয়ে লিঙ্কন এখন ঠিক করে এই ল্যাবের আসল রহস্যটা সে বের করবেই। ওই দিন রাতে আবার দুঃস্বপ্নে লিঙ্কনের ঘুম ভেঙে যায়। পরে সে ওই প্রজাপতিটার কাছে আসে। এ সময় তার মাথায় একটা বুদ্ধি এসেছিল। প্রজাপতিটাকে নিয়ে এসে ওই টেকনিক্যাল লাইন এরিয়াতে আসে। সে লুকিয়ে এখানে এসেছিল। এরপর প্রজাপতিটাকে সে ছেড়ে দেয়। সে লক্ষ্য করে এই পতঙ্গটা কোন দিকে যাচ্ছে। এটাকে ফলো করতে করতে সে ল্যাবের মেডিকেল ডিপার্টমেন্টে চলে আসে। জেমস আগে ঠিক এখানেই এসেছিল। এখানে এসে তো লিঙ্কন একদম অবাক। এই জায়গার কথা তারা জানে না। তার সন্দেহ তখন আরও বেড়ে যায়। সে একটা অ্যাপ্রন পরে ডক্টর সাজে। এরপর সে মেডিকেলের রুমগুলো ঘেটে ঘেটে দেখছিল, চারদিকে অদ্ভুত সব জিনিসপত্র। এক সময় দেখা যায় এক রুমে এক মহিলার বাচ্চা ডেলিভারি হচ্ছে। এই মহিলাটাই কিন্তু কিছুদিন আগে প্রেগনেন্ট ছিল, কিন্তু তাকে তো দ্বীপে পাঠানোর কথা। দ্বীপে পাঠানো হয়নি, সে এখনও এখানেই আছে। আর মাত্র তার বাচ্চা ডেলিভারি হলো। বাচ্চাটা সুস্থ আছে, কিন্তু এই বাচ্চাটাকে ওই মহিলার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। এরপর দেখা যায় মহিলার স্যালাইনে ইঞ্জেকশন দেয়া হচ্ছে। আর তার কিছুক্ষণ পর মহিলাটি কাঁপতে শুরু করে। তার হাত পা বেঁধে রাখা হয়েছিল। অনেকক্ষণ এভাবে কাঁপুনি দিয়ে সে মারা যায়। লিঙ্কন এই দৃশ্য দেখে আঁতকে ওঠে। তাহলে কাউকেই কোনো দ্বীপে পাঠানো হচ্ছে না, কোনো এক উদ্দেশ্য হাসিল করার পর তাদের সবাইকে বিষ দিয়ে মেরে ফেলা হচ্ছে। অনেক অনেক রহস্য আছে এই ল্যাবে, লিঙ্কনকে সব জানতে হবে। এরপর ওই নবজাত শিশুটাকে কোথাও নিয়ে যাওয়া হয়। লিঙ্কন তার পিছু করে। আর এক সময় দেখা যায় শিশুটাকে এক পরিবারের কাছে তুলে দেওয়া হচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো, এখানের মহিলাটা হুবহু ওই বাচ্চার মার মতো দেখতে, যে মাত্রই মারা গেল। কিন্তু এটা কিভাবে সম্ভব? লিঙ্কন ব্যাপক ভয় পায়। লিঙ্কন চারদিকের আরও কিছু রুম ঘুরে দেখে। এক অপারেশন থিয়েটারে আবার দেখা যায় অন্য একটা লোক শুয়ে আছে। এই লোকটাও কয়েকদিন আগে লটারি জিতেছিল, কিন্তু এখন তার এখানে অপারেশন হচ্ছে। তার বুক কাটার চেষ্টা করা হয়, কিন্তু হঠাৎই লোকটা জেগে উঠে আতঙ্কিত অবস্থা। সে বাঁচার জন্য চিৎকার করছিল, তবে গার্ডরা তাকে পালাতে দেয় না। লোকটা ভালোই শক্তিশালী ছিল, কিন্তু এত গার্ডের সাথে সে পারে না। তাকে ধরে নিয়ে যাওয়া হয়। লুকিয়ে এই সব কিছু দেখছিল লিঙ্কন। এদিকে আবার তখন গার্ডগুলো বলে এই লোক নাকি আসলে একজন বিখ্যাত খেলোয়াড়, লোকটার অনেক শক্তি। এটা শুনে তো লিঙ্কন একদম হতভম্ব। একজন নামকরা খেলোয়াড় এখানে কি করছে? আর এরকম নামি দামি মানুষকে মেরে ফেলাই বা হবে কেন? ওই খেলোয়াড়কে পরে মেরে ফেলা হয়। তার কিডনি, লিভার এগুলো বের করে নিয়ে প্যাকেটে ভরা হয়। এরপর লিঙ্কন পোশাক পাল্টে নেয়, বিল্ডিংয়ের নিচে ফিরে আসে। সবাইকে সব জানাতে হবে, মহাবিপদ। তবে সিসি ক্যামেরায় সে ধরা পড়েছিল। গার্ডরা চেকিংয়ের সময় দেখে এখানে লিঙ্কন এসেছিল ছদ্মবেশে। ব্যাপারটা যখন ডক্টর ম্যারিক জানতে পেরেছিলেন, তখন তিনি লিঙ্কনকে দ্রুত মেরে ফেলতে বলেন।
এদিকে সবকিছু দেখার পর লিঙ্কন বুঝে যায় জর্ডানকেও তাহলে মেরে ফেলা হবে, কারণ জর্ডান যেহেতু আজকে লটারি জিতেছে। লিঙ্কন দ্রুত তার কাছে যায়, এরপর তাকে এই সব কিছু খুলে বলা হয়। লিঙ্কন জর্ডানকে নিয়ে পালাচ্ছিল। অন্যদিকে পুরো ল্যাব সিল করে দেওয়া হয়েছে, কাউকেই বেরোতে দেওয়া হবে না, কোনো কর্মীকেও না। সবাইকে এক এক করে চেক করে দেখা হচ্ছিল। পুরো ল্যাবে ঘোষণাও করে দেওয়া হয় লিঙ্কন 6 একো নামের এক ব্যক্তি ভাইরাসে আক্রান্ত, তাকে দেখা মাত্রই যেন ধরিয়ে দেওয়া হয়। ঘোষণার পর সবাই লিঙ্কনকে খুঁজতে শুরু করে। এতে চারদিকে শোরগোল পড়ে গিয়েছিল, তবে লিঙ্কনরা কোনোভাবে পালিয়ে যাচ্ছে। লিঙ্কন পালিয়ে ওই টেকনিক্যাল এরিয়ায় যায়। সামনে নানা পাইপ ছিল, এক পাইপের মধ্য দিয়ে তারা এক চেম্বারে আসে। তবে চেম্বার থেকে নিচে পড়ে গেলে দেখা যায় তারা বিশাল এক কন্ডিশনিং রুমে চলে এসেছে। সেখানে রয়েছে শত শত মানুষ, প্রত্যেকের সাথে একাধিক যন্ত্রপাতি যুক্ত করা। সবারই সামনে মনিটর রাখা হয়েছে। মনিটরে তারা কিছু ছবি দেখছিল, আর চারদিকে স্পিকারের শব্দ। স্পিকারে বাজানো হয় কিছু মনোলগ। সেখানে বলা হচ্ছিল, তোমাকে নির্বাচিত করা হয়েছে, তুমি বিশেষ কেউ, পৃথিবীতে শুধু তুমি বেঁচে থাকতে পারবে, আর কেউ পারবে না। আসলে এগুলো বলে ও নানা ছবি দেখিয়ে লিঙ্কনদের মতো এখানকার সবাইকে ব্রেন ওয়াশ করে রাখা হয়। এসব দেখে লিঙ্কন কিছু ব্যাপার বুঝতে পারে। সে বুঝতে পারে কেন ল্যাবের এত এত মানুষ সহজেই বিশ্বাস করে নেয় যে বাইরে সুন্দর একটা দ্বীপ রয়েছে আর তাদেরকে সেখানে পাঠানো হবে। এর কারণ হলো এই দ্বীপের কথাগুলোতে এখানে ভিডিও আকারে বারবার দেখানো হয়। বারবার এগুলো বলে দেখিয়ে তাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে, তাই এখানকার মানুষগুলো এগুলো সহজেই বিশ্বাস করে নেয়। আসলে এই ল্যাবে অনেক যন্ত্র আছে যেগুলো লিঙ্কনদের উপর প্রয়োগ করা হয়, কিন্তু লিঙ্কনরা এসবের কিছুই জানে না। সবথেকে অবাক করা ব্যাপার হলো এখানে এত এত মানুষের উপর এই যন্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে, কিন্তু কোনো মানুষই কিছু বলছে না। তারা চুপচাপ এখানে শুয়েই বা আছে কেন? এনারা কি আসলে মানুষ না অন্য কিছু? লিঙ্কনরা কি মানুষ? অনেক রহস্য জানা বাকি, সামনে সব জানা যাবে। লিঙ্কনরা পালিয়ে ল্যাবের বাইরে চলে আসে। ল্যাবের বাইরের এলাকা, এখানে রয়েছে বিশাল এক ব্রিজ। দেখে মনে হয় এই ল্যাবটা সমুদ্রের উপরে ভাসানো, কিন্তু একটু এগিয়ে আসার পর দেখা গেল এটা সম্পূর্ণ ধোঁকা। তাদের ল্যাবটা কোনো সমুদ্রের মধ্যে নয়, মাত্র যে ব্রিজটা দেখা গেল এটা হলোগ্রাফিক সিস্টেমের মধ্যে তৈরি করা, মানে লেজার দিয়ে এক প্রকার চিত্র বানানো হয়েছে, যেটা দেখতে বাস্তব মনে হলেও সত্যি নয়। এরকম এখানে অনেক কিছু বানিয়ে ধোঁকা দেয়া হচ্ছে। লিঙ্কনরা এগিয়ে গিয়ে একটা কলোনি খুঁজে বের করে। এই পথে এগোলে তারা এক সময় মাটির বাইরে চলে আসে, মানে তারা এতদিন ধরে মাটির নিচে বাংকারে ছিল, যে বাংকারের অবস্থান বিশাল এক মরুভূমি এলাকায়। চারদিকে মানুষের কোনো চিহ্নই নেই। তাহলে লিঙ্কনরা এতদিন ধরে কোনো দ্বীপে ছিল না, তারা আসলে ছিল মাটির নিচে বাংকারে, যেটা দ্বীপের মতো করে হলোগ্রাফ করা হয়েছে। লিঙ্কনরা অবাক, বাইরের পৃথিবী একদমই ঠিক আছে। তারা এক জায়গায় একটা সাপ খুঁজে পায়, এটা একদম জীবন্ত এবং চারদিকের পরিবেশ দেখে মনে হয় পৃথিবীতে কোনো সমস্যা নেই, হয়তো মানুষ এখানে বসবাসও করছে। তাহলে কেন তাদের সাথে এরকম করা হলো? রহস্যটা আসলে কি? এই সব কিছু জানার এখন একটাই উপায়, তা হলো লিঙ্কনের বন্ধু জেমস। তার সাথে যোগাযোগ করতে হবে। লিওনের কাছে ওই বন্ধুটার একটা ম্যাচ বক্স ছিল। এখন এই বক্সটার উপরে একটা ঠিকানা লেখা। ঠিকানাটা ফলো করে লিঙ্কনটা এগিয়ে যায়, হয়তো জেমসের দেখা পাওয়া যাবে। অন্যদিকে ল্যাবে দেখা যায় বিশাল এক মিটিংয়ের আয়োজন করা হয়েছে। নানা নামিদামি লোক এসেছে এখানে। ডক্টর ম্যারিক তখন ভাষ্য দেন। তিনি বলেন তারা বিজ্ঞানকে চরম পর্যায়ে নিয়ে যাচ্ছেন। কোনো মানুষই নাকি এখন আর কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যাবে না, মানুষেরা হবে অমর। ম্যারিকরা এর জন্য একটা উপায় বের করেছে। ম্যারিক বলেন প্রতি বছর অনেক মানুষের হার্ট, লিভার, কিডনি এগুলো নষ্ট হয়ে যায়। ব্যাপক খোঁজাখুঁজি করলেও এগুলো পাওয়া যায় না, কোটি টাকা দিলেও কেউ এগুলো দেয় না। কারণ হচ্ছে কেউ চায় না যে নিজের শরীরের কোনো অঙ্গ বিক্রি করতে। আর এর জন্যই অনেক নামি দামি মানুষ লাখ লাখ টাকা খরচ করেও হার্ট, লিভার, কিডনি এগুলো পায় না, অকালে মারা যায়। তবে ডক্টর ম্যারিকদের কাছে অনেক হার্ট, লিভার, কিডনি এগুলো আছে। তারা বিপুল টাকার বিনিময়ে এগুলো বিক্রি করবে। তো এই অঙ্গগুলো দেখার জন্যই এখানে আজ মিটিং বসেছে। মানুষ তাদের পছন্দ অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী এগুলো কিনে নেয়। কিছু কি বুঝতে পারলেন? এখানে আরও রহস্য আছে। গল্পটা শুনতে থাকুন, সামনে সবকিছু বুঝতে পারবেন। তো ম্যারিকদের এই মিটিংয়ে অনেক লোক এসেছে। এদিকে আবার এক স্পেশাল এজেন্টকেও ডেকে আনা হয়েছিল। তাকে বলা হয় লিঙ্কনদেরকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে। অন্যদিকে লিঙ্কনরা ওই ঠিকানায় চলে এসেছিল। এটা একটা বার। বেশ খানিকক্ষণ খোঁজার পর জেমসকে পাওয়া যায়। জেমস এখানে লিঙ্কনকে দেখে একদমই হতবাক। পরে লিঙ্কনদেরকে জেমসের বাসায় নিয়ে আসা হয়। লিঙ্কনের এখানে একটাই কথা, ওই ল্যাবে আসলে হচ্ছে কি, আর তাদেরকে কেন এত সুন্দর একটা পৃথিবী থেকে লুকিয়ে রাখা হয়েছে। তো এখন এখানে জেমস সবকিছু খুলে বলে। জেমস বলে লিঙ্কনদের মতো যারাই ওই ল্যাবে রয়েছে তারা সবাই আসলে ক্লোন, মানুষের হুবহু কপি।
ক্লোনিং হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে এক প্রাণীর ডিএনএ থেকে হুবাহু তার মতো আরেকটি প্রাণী তৈরি করা হয়। লিঙ্কনদের সবই হচ্ছে এই পৃথিবীর কিছু মানুষের হুবহু কপি, মানে পৃথিবীর কিছু মানুষ তাদের ডিএনএ দিয়ে তাদের মতো দেখতে ক্লোন বানিয়ে নিয়েছে। পৃথিবীর এই মানুষগুলো হচ্ছে ডোনার, আর লিঙ্কনরা হচ্ছে তাদের ক্লোন। ক্লোন আর ডোনার একই রকম দেখতে, তাদের শরীরও একই রকম। জেমস বলে ওই ল্যাবে ক্লোন তৈরি করা হয়, ক্লোন বিক্রি করা হয়, মানে লিঙ্কনদেরকে বিক্রি করা হয়। যেমন যদি কারো অঙ্গ লাগে, হার্ট, লিভার, কিডনি, চোখ যাই আর কি দরকার, তখন এই ক্লোনদের কাছ থেকে সেটা কেটে নেওয়া হয়। ক্লোনদের শরীর যেহেতু তাদের ডোনারদের মতোই, তাই এই হার্ট, লিভার, কিডনিগুলো হুবহু মিলে যায়। আবার দেখা গেল কারো বাচ্চা হচ্ছে না, বাচ্চা দরকার, তখন এই ক্লোনগুলো থেকে বাচ্চা উৎপাদন করে সেগুলো ওই ডোনারকে দিয়ে দেওয়া হয়। গল্পে একটা দম্পতিকে দেখা হয়েছিল, তাদের বাচ্চা হচ্ছিল না, এজন্য ওই মহিলাটা তার ডিএনএ দিয়ে হুবহু তার ক্লোন বা কপি বানিয়ে নেয়। ক্লোনটাকে এখানে এমনভাবে উৎপাদন করা হয়েছিল যে সে বাচ্চা দিতে পারবে। পরে এই ক্লোনের বাচ্চা হলে বাচ্চাটা তার ডোনারকে দিয়ে দেওয়া হয়, আর এর জন্য ওই দিন বাচ্চাটাকে নিয়ে যাওয়ার পর ক্লোনটাকে মেরে ফেলা হয়েছিল। এই ক্লোনগুলো আসলে পৃথিবীর মানুষের প্রয়োজনে তৈরি করা হয়েছে। ক্লোনগুলো ওই ল্যাবেই জন্ম নেয়, জন্মের সময় যে তারা বাচ্চাই হবে এমনটা নয়। ক্লোনকে যে কোনো বয়সে যে কোনো সাইজে জন্মানো যায়। এদেরকে আপনি আসলে কিছুটা কলম করা গাছের সাথে তুলনা করতে পারেন। এজন্যই ল্যাবে বাচ্চা থেকে বুড়ো সব ধরনের মানুষই রয়েছে, কারণ সেগুলো তো হচ্ছে ক্লোন। আর ক্লোন জন্মানোর পর অনেক দুর্বল থাকে, এজন্য তাদের উপর যন্ত্র লাগালে তারা শক্তি খাটাতে পারে না, চুপচাপ সহ্য করে যায় নবজাত শিশুর মতো। এই যে লটারির ব্যাপারটা দেখানো হয়েছিল, এটাও আসলে ছিল একটা টেকনিক। কোনো ক্লোনের অঙ্গ নেওয়ার সময় হয়ে আসলে তাকে চুপচাপ লটারিতে জিতিয়ে দিয়ে পরে সার্জারি করে বের করে নেওয়া হয়, এতে কেউ কিছু বুঝতে পারে না। এই গল্পে দেখানো মানুষ ক্লোনিং কিন্তু বাস্তবে পুরোপুরি সম্ভব, তবে মানুষের ক্লোনিং করা কিন্তু সম্পূর্ণ অবৈধ কাজ। প্রত্যেক দেশেই এটাকে একদম ব্যান করা আছে। এদিকে এসব শোনার পর লিঙ্কন সবকিছু বুঝতে পারে, কেন তাদেরকে মেরে ফেলা হয় আর তাদের কাছ থেকে কি নিয়ে নেওয়া হয়, কেনই বা তাদেরকে এতদিন লুকিয়ে রেখেছিল। এটা আসলে হাজার কোটি টাকার ব্যবসা। লিঙ্কন বলে পৃথিবীর মানুষরা এত স্বার্থপর, আমাদেরকে পণ্য মনে করে তারা এভাবে ব্যবহার করছে। জেমস এখানে জানায় পৃথিবীর মানুষরা আসলে জানেই না যে ক্লোনরা একদম তাদের মতো স্বাভাবিক মানুষ। এর কারণ হলো ম্যারিক সবাইকে জানিয়েছে ক্লোনরা কখনোই মানুষের মতো স্বাভাবিক হবে না, তাদের মধ্যে আসলে মাংস ছাড়া আর কিছুই নেই, এরকম নানা আজগুবি কথা বলে মানুষদেরকে বোকা বানানো হয়েছে। আর এজন্যই তখন পৃথিবীর কিছু মানুষ এই প্রজেক্টে টাকা ইনভেস্ট করে অঙ্গ প্রত্যঙ্গ কিনতে চায়। জর্ডান তখন বলে এটা তো অন্যায়, তারা এটার প্রতিবাদ করবে, তারা এগুলোর সবকিছুই তাদের ডোনারদেরকে জানাবে, মানে জর্ডানরা যাদের কপি তৈরি হয়েছে তাদের কাছে গিয়ে সবকিছু খুলে বলবে, আইনের আশ্রয় নিবে। তবে জেমস এখানে রাজি হয় না। সে বলে কি এমন গ্যারান্টি আছে যে তাদের ডোনাররা তাদেরকে সাহায্য করবে? তারা তো উল্টো লিঙ্কনদেরকে ধরিয়েও দিতে পারে, যেহেতু ডোনারদের অঙ্গ দরকার। কিন্তু লিঙ্কনরা তারপরও তাদের ডোনারদের কাছে যেতে চায়। জেমস পরে রাজি হয়, সে লিঙ্কনদেরকে তাদের ডোনারের ঠিকানাটা দেয়। এরপর লিঙ্কনরা কাপড় চেঞ্জ করে নিয়ে ওই ঠিকানায় বেরিয়ে পড়ে। তবে যাওয়ার আগে লিঙ্কনের ব্রেসলেটের লোকেশন অফ করা হয়, এতে করে গার্ডরা তাদেরকে আর খুঁজে পাবে না। তবে ইতিমধ্যেই গার্ডরা বুঝে ফেলেছে যে লিঙ্কনরা আসলে জেমসের এলাকায় জেমসের সাথেই রয়েছে। গার্ডরা সে জায়গায় চলে এসেছিল, জেমসকে দেখা মাত্রই তাকে গুলি করা হয়। হৈহুল্লোর অবস্থা, নিচে লিঙ্কনরা ছিল, তখন তারা দ্রুত পালিয়ে তারা একটা কারখানায় লুকিয়েছিল। তবে এক গার্ড তাদেরকে খুঁজে পায়, সে লিঙ্কনদেরকে পাকড়াও করবেই, তবে তখনই লিঙ্কনরা তার উপর আক্রমণ চালায়। এরপর তারা সেখান থেকেও পালিয়ে যায়। জর্ডানরা একটি ট্রেনের কাছে চলে এসেছিল, এটা একদম শিকাগো শহরে চলে যাবে। অন্যদিকে গার্ডরা শিকাগো সহ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, একাধিক এজেন্ট লিঙ্কনদেরকে ধরার জন্য কাজ করছিল। শিকাগোর এক সিসিটিভি ক্যামেরায় লিঙ্কনদেরকে দেখা যায়। গার্ডরা দ্রুত সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। লিঙ্কনরা শিকাগো চলে এসেছিল। এই শহরে এত এত মানুষের ভিড় দেখে তারা তো অবাক। তবে জর্ডান আরও বেশি অবাক হয় যখন সে দেখে তার ছবি বিলবোর্ডে লাগানো। এগুলো হচ্ছে তার ডোনারের ছবি, তার ডোনার একজন মডেল, তাহলে এই ডোনার এই শহরেই রয়েছে। এরপর জর্ডান তার ডোনারকে ভিডিও কল করে, কিন্তু কলটা রিসিভ করে একটি বাচ্চা ছেলে। সে জানায় তার মা হসপিটালে, তার লিভারের অপারেশন করতে হবে। এ সময় আবার হঠাৎ ছেলেটা স্ক্রিনে তাকিয়ে বলে ওঠে, আরে আম্মু তুমি তো হসপিটালে, তাহলে তুমি ফোন করেছো কিভাবে? এটা শুনে বোঝা যায় জর্ডান হুবহু তার ডোনারের মতো দেখতে। এদিকে ফোন বুথ থেকে কল করায় গার্ডরা তাদের লোকেশন খুঁজে পেয়েছিল। তারা এসে লিঙ্কনদেরকে ধরবেই, কিন্তু তার আগে এখানে পুলিশ চলে এসেছিল। পুলিশ এসে লিঙ্কনদেরকে গ্রেপ্তার করে, কারণ তারা ভেবেছিল জেমসকে হয়তো লিঙ্কনরাই হত্যা করেছে। লিঙ্কনদেরকে পুলিশ ধরে নিয়ে যায়, কিন্তু এদিকে আবার তাদেরকে ফলো করছে গার্ডরা।
লিঙ্কনদেরকে কোনোভাবেই পুলিশের সাথে যেতে দেওয়া যাবে না, কারণ পুলিশ যদি এই ক্লোনের ব্যাপারে জানতে পারে তাহলে তো মহাবিপদ, ওই ল্যাবটা বন্ধ করে দেওয়া হবে। এজন্য তখন এই এজেন্টরা পুলিশের উপরই আক্রমণ চালায়। পুলিশকে থামাতে হবে। কিছু পুলিশকে আহত করা হয়েছিল, চারদিকে হট্টগোল পড়ে যায়। আর এই সুযোগে লিঙ্কনরা বের হয়ে পালাতে থাকে। লিঙ্কনদের পিছনে রয়েছে একাধিক গার্ড, অন্যদিকে পুলিশও রয়েছে। সব মিলিয়ে বিশৃঙ্খল অবস্থা। লিঙ্কনদেরকে যেভাবেই হোক তাদের ডোনারের কাছে যেতে হবে। রাস্তায় ভীষণ জ্যাম, তার মধ্যে চারদিকে হট্টগোল। গার্ডগুলো গুলি করছে, উপরে আবার কিছু হেলিকপ্টারও রয়েছে। একদমই ধরপাকড়া অবস্থা। তবে শেষমেশ তারা গার্ডদের থেকে পুরোপুরি পালিয়ে যায়। পরের দিন সকালে জর্ডানরা তাদের ডোনারদের একজনের বাসায় এসেছিল। এটা হচ্ছে আসল লিঙ্কনের বাসা। বাসার গেট স্ক্যানিংয়ের মাধ্যমে খুলে, লিঙ্কনের যেহেতু একই চেহারা তাই গেটটা খুলে যায়। বাসার ভিতরে আসলে ডোনার লিঙ্কনের সাথে ক্লোন লিঙ্কনের দেখা হয়। ডোনার ও ক্লোন তারা দুইজন একে অপরকে দেখে তো একদমই হতবাক। একই চেহারার হুবহু দুইটা মানুষ, কথাবার্তা চালচলন কোনোটাতেই বিন্দুমাত্র পার্থক্য নেই। অন্যদিকে ল্যাবে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। ডক্টরদের এখানে একটাই কথা, লিঙ্কন কেন সবসময় স্বপ্নগুলো দেখত, যেখানে সে জর্ডানের সাথে একটা জাহাজে ঘুরে বেড়াচ্ছে। এই স্বপ্নগুলো যদি সে না দেখত তাহলে তার এত সন্দেহ হতো না, পালাতও না। লিঙ্কনের ব্রেনে কিন্তু মাইক্রোসেন্সর পাঠানো হয়েছিল। এগুলো রিপোর্ট চলে আসে। রিপোর্টে জানা যায় এই স্বপ্নগুলো হচ্ছে আসলে অতীতের স্মৃতি। আর এই স্মৃতিগুলো ক্লোন লিঙ্কনের নয়, এই স্মৃতিগুলো হচ্ছে তার ডোনারের, মানে আসল লিঙ্কনের। যেহেতু ডোনার থেকে ক্লোনগুলো বানানো হয়, তো ডোনারদের এই স্মৃতিগুলো পরে ক্লোনের মধ্যেও চলে আসে। এটা আগে ডক্টররা জানতো না, এখন জানা মাত্রই মেরিক ভয় পেয়ে যান। কারণ ল্যাবে এখন যত ক্লোন আছে তারাও যদি তাদের ডোনারদের স্মৃতিগুলো স্বপ্ন আকারে দেখা শুরু করে দেয় তাহলে তো সর্বনাশ, তারাও লিঙ্কনের মতো পালাবে। তো এখন সিদ্ধান্ত নেওয়া হয় এই ল্যাবটা বন্ধই করে দেওয়া হবে, আর সব ক্লোনকে মেরে ফেলা হবে, তাহলে এই প্রজেক্টের কথা কেউ জানতে পারবে না। অন্যদিকে ক্লোন লিঙ্কন আসল লিঙ্কনকে সবকিছু খুলে বলে। এখানে ডোনার অর্থাৎ প্রধান লিঙ্কনের ফুসফুসের রোগ ছিল, তাই সে ওই কোম্পানিতে একটা সুস্থ ফুসফুস অর্ডার করেছে। কিন্তু সে জানতো না যে এই ফুসফুসটা তৈরি করার জন্য যে ক্লোনটা করা হবে তা এত জীবন্ত হবে, হুবহু একটা মানুষই হবে। লিঙ্কন তার ডোনারের কাছে সাহায্য চাই, পুলিশকে জানাতে বলে। কিন্তু ডোনার এখানে পুলিশকে কল না দিয়ে চালাকি করে সরাসরি ল্যাবে কল দিয়ে দেয়, কারণ ডোনারের তো ফুসফুসটা দরকার। পুলিশ সব জানলে সে তো সেটা আর পাচ্ছে না। এরপর ডোনার তার ক্লোনকে বলে, চলো আমরা পুলিশের কাছে গিয়ে সবকিছু খুলে বলি, তুমি আমার সাথে চলো। কিন্তু ডোনার লিঙ্কন এখানে পুলিশের কাছে যাচ্ছিল না, সে তার ক্লোনকে গার্ডদের কাছেই নিয়ে যাচ্ছিল, তাকে ধরিয়ে দিবে। রাস্তায় একসময় সেই গার্ডগুলো হেলিকপ্টার নিয়ে চলে আসে। এতে লিঙ্কন বুঝে যায় ডোনার তাকে ধরিয়ে দিতে এনেছে। তখন ডোনার ও ক্লোনের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি হয়। পরিস্থিতি বেগতিক হয়ে পড়েছিল। একটা সময় তাদের গাড়িটা ক্র্যাশ করে। গার্ডরাও সেখানে এসে উপস্থিত হয়। তবে এখানেই একটা মজার ঘটনা ঘটে। ডোনার ও ক্লোন দুইজন কিন্তু একদম ফটোকপি। গার্ডরা বুঝতেই পারছিল না যে এখানে কে আসলে ডোনার আর কেই বা ক্লোন। আর এই সুযোগটা ক্লোন লিঙ্কন কাজে লাগায়। সে লুকিয়ে তার হাতের ব্রেসলেটটা ডোনারের হাতে পরিয়ে দেয়। পরে ডোনারের হাতে এই ব্রেসলেটটা দেখে তখন তাকেই শ্যুট করা হয়। এতে ডোনার মারা যায়, কিন্তু ক্লোন বেঁচে থাকে। এরপর ক্লোন লিঙ্কন আসল লিঙ্কনের মতো অভিনয় করে, তাই তাকে কেউ কিছু বলে না। সে চুপচাপ পরে ডোনারের বাসায় ফিরে আসে, আর এখানে সে জর্ডানের সাথে থাকা শুরু করে। তবে একদিন লিঙ্কনকে ওই ল্যাব থেকে কল করা হয়। তাকে বলা হয় লিঙ্কনের টাকা ফেরত দেওয়া হবে। যেহেতু কোম্পানি আর কোনো ক্লোন বানাচ্ছে না, আগের সবগুলো ক্লোনকে মেরে ফেলা হবে, তাই লিঙ্কনকে তার টাকাগুলো ফেরত দিতে বলা হয়। এটা শুনে লিঙ্কন অনেক অবাক এবং কষ্টও পায়। ওই ক্লোনগুলো তো মানুষ, একদম স্বাভাবিক মানুষ, ওদেরকে মেরে ফেলা অন্যায়, তাই লিঙ্কন তাদেরকে উদ্ধার করবে। এরপর লিঙ্কন একদম ডোনারের মতো সেজে ওই ল্যাবটাতে যায়। অন্যদিকে আবার জর্ডান নিজে থেকেই গার্ডদের হাতে ধরা দিয়েছিল যাতে সেও ল্যাবের ভিতরে যেতে পারে। লিঙ্কন ও জর্ডান দুইজন মিলে একটা পরিকল্পনা করেছে। অন্যদিকে ডোনারের লাশটা ল্যাবে আনা হয়েছিল। দেখা যায় তার ব্রেসলেটটা ভুল হাতে পরা। সবাই বুঝে ফেলে এটাই হচ্ছে আসল লিঙ্কন, আর ল্যাবে যে এখন এসেছে সেটা হচ্ছে ক্লোন। সকল গার্ডদেরকে অ্যালার্ট করে দেওয়া হয়। এদিকে আবার জর্ডান সাথে বন্দুক নিয়ে এসেছিল। এ সময় সে বন্দুক চালিয়ে ক্লোন এরিয়াতে চলে আসে। অন্যদিকে লিঙ্কনের কাছেও বন্দুক ছিল, সেও ক্লোন এরিয়াতেই যাচ্ছে। সব ক্লোনদেরকে এসব জানাতে হবে, তাদের এক করতে হবে, তাহলেই তাদেরকে বাঁচানো সম্ভব। এদিকে আবার ক্লোনগুলোকে এক জায়গায় এসে বসানো হয়েছে, তাদেরকে এক রুমে ঢুকিয়ে পুড়িয়ে ফেলা হবে। এটা কোনো মতেই হতে দেওয়া যাবে না। এজন্য লিঙ্কন এই পুরো ল্যাবের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিতে চাই। পাওয়ার গ্রিডটা রয়েছে টেকনিক্যাল এরিয়াতে, লিঙ্কন সেখানে এসে গুলি চালায়। অন্যদিকে জর্ডানও ক্লোনের কাছে যাচ্ছে। তবে এ সময় এক সিকিউরিটি এজেন্ট তার সামনে চলে আসে। তবে এখানে দেখা যায় এই লোকটা জর্ডানের পক্ষ নাই।
সে বুঝতে পেরেছে ল্যাবে আসলে যা হচ্ছে এটা অন্যায়, সম্পূর্ণ বেআইনি। এদিকে ক্লোনদেরকে ফায়ার চেম্বারে ঢোকানো হয়েছে, তাদেরকে পোড়ানো হবে। কিন্তু এ সময় জর্ডান ও এজেন্টটা চলে এসে তাদেরকে বাধা দেয়। তখন ক্লোনরাও আসল ঘটনাটা বুঝতে পারে। অন্যদিকে লিংকন পাওয়ার গ্রিডে রয়েছে। বিদ্যুৎ বন্ধ করা হলেই সব হলোগ্রাম বন্ধ হয়ে যাবে। তখন সব ক্লোনরা দেখতে পারবে তারা আসলে কোথায় আর বাইরের পৃথিবী কতটা সুন্দর। পাওয়ার গ্রিডে ডক্টর ম্যারিকো চলে এসেছিল। সে প্রচণ্ড রাগে আছে, কারণ লিংকনের জন্য তার অপরাধ ধরা পড়ে যাচ্ছে। লিংকন ও ম্যারিকের মধ্যে এখানে ব্যাপক মারপিট হয়, তবে লিংকনকে আটকানো যায় না। সে সুযোগ বুঝে পাওয়ার গ্রিডের লাইন অফ করে দেয়। মারপিটের সময় আবার লিংকন ম্যারিকের বন্দুক পেয়েছিল, এটা দিয়ে পাওয়ার গ্রিডেগুলি চালানো হয়। এতে বিদ্যুৎ লাইন, জেনারেটর সব এক এক করে বন্ধ হতে থাকে, আগুন লেগে যায়। একটা সময় পুরো গ্রিডই ভেঙে পড়ে, হলোগ্রাম বন্ধ হয়। বোঝা গেল এই ল্যাব কোনো দ্বীপে নয়, এটা একটা মরুভূমিতে। চারদিক থেকে ক্লোনরা সবাই বেরিয়ে আসে। সূর্যের আলো দেখে তারা অবাক, বাইরের পৃথিবী দেখে তারা অবাক। তারা এই রহস্য বুঝতে পেরেছে। এক এক করে সব ক্লোনগুলো বাংকার থেকে বাইরে নেমে যায়। মরুভূমি এলাকায় শত শত ক্লোন, এ যেন এক অবাক কাণ্ড। পৃথিবী এত এত মানুষকে এক চেহারায় দেখবে, প্রত্যেক মানুষ যেন ডাবল কপি। গল্পটার এখানেই শেষ হয়। তবে আমার কিছু প্রশ্ন আছে, দেখি তো আপনারা কি বলেন। আচ্ছা, এই ক্লোনগুলো তো বাইরে চলে আসলো, তারা পৃথিবীতেই থাকবে, তাদের ডোনারও পৃথিবীতেই আছে। তো কথা হচ্ছে, পৃথিবীতে একই চেহারার দুই মানুষ থাকলে কি কি সমস্যা হবে? ক্লোনগুলো আবার তাদের ডোনারকে মেরে তাদের জায়গাটা দখল করে নিবে না তো? মানে লিংকন যেটা করেছে আর কি। আরেকটা ব্যাপার, আপনার যদি কখনো কোনো কিছুর দরকার হয়, তাহলে আপনি কি আপনার ক্লোন বানাতে দিবেন? কমেন্টে জানান, পরে দেখি।